This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। টোটকাটা স্পেশালে পদ্মা পাড়ের ঢেউ কিভাবে আছড়ে পড়ছে গঙ্গা পাড়ে সেটাই দেখাবো। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। সোমবার বিকেলে ইসকনের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ এবং বাংলাদেশে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তার প্রতিবাদ এপার বাংলায় পড়ছে, প্রতিবাদের ঢেউ এখানেও সুর ক্রমেই চড়ছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই সুর চড়াচ্ছেন রাজ্যের বিজেপি নেতারা। আমরা 10 কোটি এবার বাংলার মানুষ, আমরাও কিন্তু এই সরকারকে, এই কেন্দ্রীয় সরকারকে ভোট দিই। এই কেন্দ্রীয় সরকারেরও দায়িত্ব আছে। এই কেন্দ্রীয় সরকার যদি পাকিস্তানে এয়ার স্ট্রাইক করতে পারে তাহলে এই কেন্দ্রীয় সরকার বাংলাদেশের জন্য বিরাট স্ট্রাইক করতে হবে না। আমাদের সৈন্যবাহিনী যদি ওই বর্ডারে দাঁড়িয়ে একটু ফু দেয় তাহলে বাংলাদেশে একটা আমফান সৃষ্টি হবে। ও কে কার সাথে কথা বললো ওতে আমাদের কিচ্ছু যায় আসে না। কে কি বিবৃতি দিল ওই নিয়ে আমরা ভাবিত নয়। আমরা অ্যাকশনটা যেমনভাবে মন্দির ভাঙা দেখছি, যেমনভাবে পিটিয়ে হত্যা দেখানো হচ্ছে, ঠিক সেই রকমভাবে আমরা যেন এর বিরুদ্ধে ভারতবর্ষের গভর্নমেন্টের অ্যাকশনটা চোখের ওপর দেখতে পাই। আজই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সংসদেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে লিখিত প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিং বলেছেন, বাংলাদেশ সরকারকে হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। আজই বাংলাদেশ প্রসঙ্গে প্রথমবার মুখ খুলেছেন আমাদের মুখ্যমন্ত্রী, প্রথমে বিধানসভায়, পরে ঝাড়খণ্ড থেকে ফিরে। আমরা দুঃখিত, আমরা মর্মাহত, কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড। তার কারণ এটা হচ্ছে, যেহেতু আমরা আলাদা দেশ, বাংলাদেশ আলাদা দেশ, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারেন, বলে অ্যাকশন নিতে পারেন। আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি। পশ্চিমবঙ্গের একজন বাঙালি হিসাবে বাংলাদেশে যে অত্যাচার চলছে, বাংলাদেশে যে হিংসা চলছে, বাংলাদেশে যে হিন্দু এবং উদারবাদী মুসলমানদের উপরে আক্রমণ চলছে, সেই হিংসাকে থামানোর জন্য আপনি চেষ্টা করুন। এ কথা বলা মানে এটা নয় যে আমি বিদেশি কোনো বিষয় হস্তক্ষেপ করছি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, কোনো ধর্মের উপরে, কোনো বর্ণের উপরে, কোনো জাতির উপরে কোনো অত্যাচারই আমরা মানি না, না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান, আমরা সবাই এক। এখন ব্লক ভোটের স্বার্থে কিছু ধর্মান্ধদের কাছে আত্মসমর্পণ করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। তাদের ভোট চাই, সংখ্যালঘুর ভোট। তার জন্য তাদের ওই মৌলবাদী চিন্তাভাবনায় যাতে কোনো রকমভাবে আহত না হয় তার জন্য মুখ্যমন্ত্রী সচেষ্ট আছেন। রাজ্য সরকার কেন্দ্রের পদক্ষেপের পাশে না, এ কথা বলার পরও বিরোধীরা মুখ্যমন্ত্রীকে ঠোকরাতে ছাড়লেন না। তবে সব দলই বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে সরব। হিন্দু জাগরণ মঞ্চের ডাকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান ঘিরে উত্তেজনাও তৈরি হলো বিরাট। বিভিন্ন জায়গা থেকে আসা সাধু সন্ন্যাসী থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি ভারত সেবাশ্রম থেকে শুরু করে বিভিন্ন হিন্দু সংগঠনের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু পা মিলিয়েছেন। পুলিশি বাধার মুখে পড়ে সেখানে দাঁড়িয়েই, অর্থাৎ প্রথম ব্যারিকেডের কাছে দাঁড়িয়েই কিন্তু স্লোগান শাউটিং হচ্ছে।
শান্তিপূর্ণভাবে কাজটা করতে চাই, কিন্তু পুলিশ কেন আমাদেরকে আটকাচ্ছে? কাদেরকে সন্তুষ্ট করতে পুলিশ আজকে আমাদেরকে আটকাচ্ছে? তার জবাব প্রশাসনকে দিতে হবে। আমরা বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াবার জন্য এটা যাচ্ছি, এর অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমরা রাজনৈতিক সংগঠনও নই, আমরা যাচ্ছি নিপীড়িত মানুষের জন্য কথা বলতে। সেখানে যদি এরকম ব্যবহার হয় আর কিছু বলবার নেই। গোটা ভারতবর্ষের হিন্দু আন্দোলনে নেমেছে, চিন্ময় প্রভুকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। তারা যদি না শুধরায়, আমরা এর থেকে আরো বেশি বৃহত্তর প্রতিবাদ করে এবং রাস্তায় নামবো। বাংলাদেশের যে প্রভুকে আটকে রেখেছেন সেই প্রভুকে নিঃশর্তে ছাড়তে হবে। বাংলাদেশের হিন্দুদের, সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সে অত্যাচারকে অবিলম্বে বন্ধ করতে হবে। বাংলাদেশে কিন্তু আরও ঘোর দুর্যোগ ঘনিয়ে আসবে যদি ইউনূস এখনই না সতর্ক হয়। দেওয়া হচ্ছে একেবারে ডেপুটি হাইকমিশন, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের একেবারে যে মূল প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথের সামনে দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই দাবিপত্র নিয়েছেন, ডেপুটেশন নিয়েছেন। তিনি অত্যন্ত সহৃদয়তার সঙ্গে শুনেছেন, স্বীকার করেছেন এবং এটা মেনে নিয়েছেন যে মানুষের জীবন নিয়ে এই খেলা, হিন্দুর জীবন নিয়ে এই খেলা, এটা চলতে দেওয়া যায় না। মিছিলের অশান্তির দায় পত্রপাঠ বিজেপির ঘাড়ে ঠেলে দিলেন কুণাল ঘোষ। কয়েকজন গেরুয়াধারী সন্ন্যাসীকে সামনে রেখে আর বাকিটা হচ্ছে মাথায় ফেট্টিধারী, তাদের লম্ফজম্প, তারা কখনো জুতো মারো তালে তালে, কখনো পুলিশের দিকে গিয়ে ইটপাটকেল ছোড়া, কখনো ব্যারিকেড ভাঙার চেষ্টা করা। এটা প্রকৃত যারা হিন্দু সন্ন্যাসী তারা কখনো এ কাজ করতে পারেন না। ফলে বিজেপি আজকে যেটা করেছে তাতে আরও বোঝা যাচ্ছে যে বাংলাদেশের এই অনভিপ্রেত দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে তারা রাজনৈতিক ফায়দা তুলতে নেমেছে। গতকাল ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে হাইকোর্টে মামলা হয়েছিল, কিন্তু আজ হাইকোর্ট জানিয়ে দিল স্বতঃপ্রণোদিতভাবে ইসকনের বিরুদ্ধে কোনো নির্দেশ দেবে না। আমরা এটাই আশা করি কি বাংলাদেশ গভর্নমেন্ট ওখানকার মাইনরিটিসকে এরিয়াতে সুরক্ষা প্রদান করবে। দেখুন, বাংলাদেশ হাইকোর্ট নিয়ে আমাদের মন্তব্য করার কিছু নেই। ইসকনকে ব্যান করার প্রতিবাদে আমেরিকাতে, ইউরোপে সর্বত্র প্রতিবাদ মিছিল ধ্বনিত হয়েছে। আজকে বাংলাদেশের বিরাট সাহায্য আসে ইউনাইটেড নেশনস থেকে, সেখানটায় আর্থিক অসুবিধা তৈরি হতো, আর অনেক বিপদ তৈরি হতো তাদের, তারা অনেক বেশি একঘরে হয়ে পড়তেন। তাই বুদ্ধিমান ইউনূস, যে যতটা না বাংলাদেশি তার থেকে বেশি বিদেশি, তিনি বুঝেছেন যে আর এগোলে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, তাই এটাকে থামানো হয়েছে। বাংলাদেশের বর্তমান চেহারা দেখে যদি পশ্চিমবঙ্গবাসী শিক্ষা না নেয়, তৃণমূল কংগ্রেস শিক্ষা না নেয়, মুখ্যমন্ত্রী যদি এখনো পর্যন্ত সচেতন না হন, তাহলে চরম বিপর্যয় পশ্চিমবঙ্গের জন্য অপেক্ষা করছে। এই বাংলাদেশটা সৃষ্টি করার পেছনে হিন্দুদের হাত ছিল, সনাতনীদের রক্ত ছিল, ভারতবর্ষের সৈন্যবাহিনীর প্রাণ বলিদান ছিল। আজকে তারা অন্ধ ভারত বিরোধিতায় নেমেছে, এদের শিক্ষা দিতেই হবে। আজকে যে ঘটনা বাংলাদেশে হয়েছে ঠিক একই ধরনের ঘটনা কিন্তু বেলডাঙ্গায় হয়েছিল। সরকারকে 7 দিন ধরে তার ইন্টারনেট সার্ভিস বন্ধ রাখতে হয়েছিল এবং কোনো সাংবাদিক, কোনো নির্বাচিত জনপ্রতিনিধিকে, বাইরের কোনো সংগঠনকে আজকে বেলডাঙ্গায় ঢুকতে দেওয়া হয়নি। ধীরে ধীরে বাংলাদেশের এই পরিস্থিতি পশ্চিমবঙ্গকে প্রভাবিত করছে। বাংলাদেশে যা ঘটছে তাতে আমরা কেউই খুশি নই। আমরা প্রথম থেকে বলছিলাম যে ধর্মের সঙ্গে যদি রাজনীতি মেশানো হয়, সেটা বাংলাদেশে হোক, পাকিস্তানে হোক, আফগানিস্তানে হোক, ভারতে হোক, তাহলে ধর্মের মোহ যারা এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। বাংলাদেশে যে ঘটনা এখন ঘটছে কোনোভাবে এটা কাম্য নয়। যদি এটা ইন্টারন্যাশনাল ইস্যু, এটা ভারত সরকারকে কঠোর হস্তে এটাকে বার্তা দেওয়া দরকার ছিল, দমন করা দরকার ছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। যে নিজেকে হিন্দু ধর্মের রক্ষাকর্তা বলে তিনি কি জাহির করছেন, তার কোনো স্টেটমেন্ট দেখতে পেলাম না এখনো পর্যন্ত অফিসিয়ালি তার থেকে। প্রতিবেশী দেশ বাংলাদেশ শান্ত থাকুক, এটা প্রেয়ার করি। সাথে সাথে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু ধর্মীয় মানুষদের উপরে দমনপীড়ন হচ্ছে, যেটুকু খবর পাচ্ছি, এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। বাংলাদেশে যা হচ্ছে তা ধর্মযুদ্ধ, আর তাকে ঘিরে এখানে যা হচ্ছে তা রাজনীতির যুদ্ধ। তবে কি জানেন তো, এখন বাংলায় রাজনীতিতে অনেক নতুন নতুন উপকরণ আসছে,
যা আগে রাজনীতিতে ছিল না। রাজনীতি মূলত বাগযুদ্ধ ছিল, এখন সেখানে বিষ, চশমা আর গুলি বন্দুক তো আছেই। এই যেমন ধরুন রাশিয়ান বিষ। অর্জুন সিং তিনি তো খুন হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন। কিভাবে? ওই যে তার শরীরে নাকি রাশিয়ার বিষ স্প্রে করে দেবে তৃণমূল। সিআইডি মানে এ রাজ্যের গোয়েন্দা সংস্থা, তৃণমূল চালিত সরকারের গোয়েন্দা সংস্থা। সেখানে ওই রাশিয়ান রাসায়নিক মানে বিষ স্প্রে করতে কতক্ষণ? এদিনও তাকে ডেকেছিল সিআইডি ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করতে। অর্জুন সিং গেলেন, তবে বিনা ঢাল তলোয়ারে যান কি করে যখন প্রাণ ভয় রয়েছে? হয় কখনো? কিভাবে নিজেই বারবার বলছেন প্রাণ সংশয়ের কথা, শুনুন। সব সময় প্রিকশন থাকতে হয়। কি প্রিকশন নিচ্ছেন? এই চশমা পরে থাকবো যাতে চোখে কোনো না হয়। চশমা নিয়েছেন? চশমা আছে। এই চশমা দাদা, এই চশমাটাই কি দাদা? এই চশমাটাই এই সেই চশমা, যে চশমা আর খুলবেন না, কেননা সেই সিআইডির কাছেই আজ দ্বিতীয়বার তলবে যাচ্ছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। আর সেই কেমিক্যাল রিয়াকশনের আশঙ্কায় তার মনের মধ্যে আতঙ্ক নিয়েই তিনি যাচ্ছেন। যদি কোনো রিয়াকশন হয় এই তার জন্য প্রোটেকশনও তিনি নিয়েছেন। বলেছি তো বারবার যে মমতা ব্যানার্জি আমাদেরকে বহুদিন ধরে মারার চেষ্টা করছে। আমাদেরকে মানে আমাকে তো বহুদিন ধরে মারার চেষ্টা করছে, তারপরে এখন এলওপিকে মারার চেষ্টা করছে। ওই কেমিক্যাল স্প্রে আতঙ্ক থাকবেই। কেন? এর তো একদিনের মধ্যে সঙ্গে সঙ্গে তো কোনো রেজাল্ট পাওয়া যায় না, এর তো সময় লাগে। আগেও বলেছেন এই বিষয়ের এফেক্ট হতে সময় লাগে, ওই মাস তিনেক। তার মধ্যেই আবার তাকে ডাকাডাকি। তাই প্রোটেকশন। কিসের? চশমার। চশমা পরলে মৃত্যু ভয় যাবে। চোখে চড়লো চশমা, এর পাওয়ার তিনি নিজেই নিজেকে দিয়েছেন। মানে ডাক্তার তো আর প্রেসক্রাইব করেননি, এ তো ডক্টর অর্জুনেরই দাওয়াই। তাতেই নাকি আটকে যাবে যাবতীয় রাশিয়ান বিষ। নাকি এতে আরো স্পষ্ট চোখে তিনি দেখতে পাবেন স্প্রেটা ঠিক হয়েছে কিনা। তা কারণ যাই হোক, অর্জুন সাবধানী বুঝিয়ে দিলেন তিনি হাড়ে হাড়ে। শুনিয়েছিলেন কদিন আগেই, কি বলেছিলেন আরেকবার শুনুন। এটা রাসায়ন, কেমিক্যাল রাসায়ন রাশিয়ান থেকে স্মাগল হয়ে এসছে পশ্চিমবাংলা থ্রু বাংলাদেশ। তাতে আমাদেরকে ডেকে ইন্ট্রোগেশনের নামে হয়তো কোথাও টাচ করিয়ে বডির মধ্যে ইনজেক্ট হয়ে যাবে। মানে এরা তো ইনজেকশন দিয়ে করতে হয় না, টাচ করলেই এই রসায়নগুলো শরীরের মধ্যে এসে যেত। যাই হোক, চশমা টশমা পরে প্রোটেকশন নিয়ে ভবানী ভবনে গেলেন অর্জুন সিং। এবার ভাটপাড়া সমবায় ব্যাংকের দুর্নীতি মামলায় তাকে ডেকেছে সিআইডি। 2020 সালে 2টো এফআইআর হয়েছিল এই প্রতারণার ঘটনায়। আর সেই কেসেই এদিন বহু প্রশ্নের মুখে পড়েন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ। আমাকে যতবার ডাকবে ওতে কিচ্ছু আমার যায় আসে না। আমরা সৎপথে রাজনীতি করেছি। আর যে মানে একটা ফালতু এলিগেশন লাগিয়েছে 4 কোটি টাকা, এরা মূর্খ আছে। 404,000 কোটি টাকা বললে তাও একটা মান সম্মান ব্যাপার ছিল, কিন্তু এদের ভাবনাটাই ওই লেভেলে আছে, ওর বেশি লেভেল নেই। সে কি অর্জুন সিং অপমানিত বোধ করছেন? মাত্র 4 কোটি দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। পার্থ অপার বাড়ি থেকে 51 কোটি মিলল। মান থাকবে নেতা হিসেবে? মাত্র 4 কোটি। 400 কোটির কথা বলছেন অর্জুন সিং। আবার তার সঙ্গে জুড়েছে রাশিয়ান রাসায়নিক। ব্যাপারটা হজম হচ্ছে তৃণমূলের? যদি বুঝতাম যে উনি লোকসভায় জিতেছেন, তৃণমূলকে হারিয়ে দিয়েছেন, তৃণমূল রেগে আছে, তাতেও এটা তৃণমূল করে না। তো এই ধরনের মেরে ফেলবো, ওই করব, তাই করব, এগুলো করে না। এগুলো অন্য দলের কালচার, এসব সিপিএমের ছিল। এগুলো অন্য রাজ্যে বিজেপি থাকতে পারে, কিন্তু তৃণমূলের এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। উনি একটা প্রাসঙ্গিকতায় থাকতে চাইছেন, তাই এই ধরনের কথাবার্তা বলছেন। মজার বিষয় একটা লক্ষ্য করেছেন, অর্জুন সিং তার জন্য রাশিয়া থেকে বিষ আনিয়েছে তৃণমূল, এই অভিযোগটা করেই চলেছেন এবং নিজের সঙ্গে বারবার এলওপির নাম জুড়ছেন, মানে লিডার অফ অপোজিশন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নাকি এই একইভাবে এই স্প্রে করেই মারতে চায় তৃণমূল কংগ্রেস। কিন্তু শুভেন্দু অধিকারী তিনি ভয় পাচ্ছেন না। তিনি তো গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন, হিল্লি দিল্লি করছেন।
চশমা না, বিশেষ চশমা পড়তে দেখা যায়নি তো, একটা শব্দ খরচ করেননি, তার ভয় করছে না? অর্জুন সিং কি বলছেন শুনুন। একই কথাকে 10 বার জিজ্ঞেস করা, আবার একটা কেসে, দুটো কেসে আজকে ডেকেছিল, দুটো কেসেই কমপ্লিট করেছি, আবার বলছে কি আবার আমাদের এটা রিভিউ করে আবার ডাকবো। শুধু এনিমিকে হ্যারাস করতে হবে, তাকে জেলে ঢুকাতে হবে, তাকে কণ্ঠাসা করতে হবে, এই জন্যে এইসব করা। মনে আছে আজ শুরুই করেছি রাজনীতির ওই পরিবারবাদ দিয়ে, এখন দেখাবো রাজনীতিতে পরিবারের বিবাদ। খেলা হচ্ছে পরিবারেও, আর খেলার পিছনে আরেক খেলা, খেলা নিয়েও খেলা। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন দখলের খেলা। অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি স্বপন ব্যানার্জি, ছোট করে নাম, যে নামে তিনি বেশি চেনেন, বাবুন। চেনা? হ্যাঁ, মমতা ব্যানার্জির ভাই। এবারও তিনি সভাপতি হতে লড়ছেন। গতবার দাদা অজিত ব্যানার্জি ওরফে ষষ্ঠীকে হারিয়ে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের চেয়ারে বসেন বাবুন। এবার দাদা অজিতকে ভোটের রেফারি করে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু তাতেও কি আর নিশ্চিন্ত থাকতে পারছেন? বাবুনের উল্টো দিকের প্যানেলে সহ সভাপতি হিসেবে লড়তে চলেছেন তৃণমূলের কাউন্সিলর, সিএবির প্রাক্তন সচিব বিশ্বরূপ দে। তাহলে খেলা হবে, কিন্তু সেই খেলার পিছনেও আর এক খেলা দেখছেন বাবুন ব্যানার্জি। বলছেন চক্রান্ত। কার? অভিযোগ দাদা অজিত ব্যানার্জির বিরুদ্ধেই। স্বপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 100% চক্রান্ত হচ্ছে। হঠাৎ না, এটা বিগত বছর ধরেই এটা চলছে। কেন? মানে আমি পড়তে এগিয়ে যাচ্ছি, সেই জন্যে। সেটা কি আপনার দাদার হিংসা হচ্ছে? 100% হিংসা হচ্ছে। এই চক্রান্ত পেছনে সেই অজিত ব্যানার্জি আছে। ভাই স্পোর্টসে এগিয়ে যাচ্ছে, দাদা নাকি সহ্য করতে পারছে না, তাই তো বললেন বাবুন। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর দাদা ভাইয়ের সংঘাত প্রকাশ্যে। কত রকমের সংঘাত তৃণমূলের, এটা দেখেছেন? মাইনরিটি সংঘাত, এই ভাইয়ে ভাইও সংঘাত। বাবুন ব্যানার্জির উল্টো দিকের প্যানেল আবার সহ সভাপতি হিসেবে লড়তে চলেছেন তৃণমূলের কাউন্সিলর, সিএবির প্রাক্তন সচিব বিশ্বরূপ। তিনিও তো বললেন সেদিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া আমি কিছু করি না, তার উপদেশ সবসময় মাথায় নিয়ে চলি। যেহেতু একটা অনুগত মানুষ, তার ফলে তিনি যেমন চাইছেন তেমনটাই হবে, এর বাইরে কিছু হবে বলে তো আমার ধারণা নেই। আমি এই ব্যাপারে কোনো কিছু শুনিনি, আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না। আমি শুধু একটাই জানি যে এইসব ব্যাপারে আমার সঙ্গে কাউর এরম মনে হয়নি যে কেউ সুপ্রিমো এই ব্যাপার করেছে বা এই করেছে, আমি এগুলো জানি না। বাবুন শুধু জানেন দাদা অজিত ব্যানার্জি সব করেছে। আচ্ছা, যা বললেন বিশ্বরূপ, তাতে কি মুখ্যমন্ত্রী ভাইকে পদ থেকে সরাতে চাইছেন? তাই এগিয়ে দিয়েছেন বিশ্বরূপ দেকে। বিশ্বরূপ দের কথায় তো তাই মনে হলো। এই আবহেই দাদাকে তোপ বাবুন ব্যানার্জির। আমি পড়তে এগিয়ে যাচ্ছি, সেই জন্যে। সেটা কি আপনার দাদার হিংসা হচ্ছে? 100% হিংসা হচ্ছে। এই চক্রান্ত পেছনে সেই অজিত ব্যানার্জি আছে। 5 লক্ষ টাকা করে মুখ্যমন্ত্রী দিতে বলেছিল, ক্রীড়া দপ্তর সেটা ছাড়া দেয়নি। মানে অনুদানের ক্ষেত্রে? হ্যাঁ। কেন ক্রীড়া দপ্তর এরকম আচরণ? ক্রীড়া দপ্তর এই আচরণ করার জন্যই তো আমাদের সবচেয়ে বেঙ্গল অলিম্পিকের ক্ষতি হচ্ছে। আচ্ছা, অভিযোগটা অরূপ বিশ্বাসের বিরুদ্ধেও। ওই যে ক্রীড়া দপ্তর, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কিন্তু কেন? অজিত ব্যানার্জি আর ক্রীড়ামন্ত্রী জোটবদ্ধ হয়ে বিওএর কাজের অগ্রগতিতে বাধা দিয়েছেন। ভাইয়ের অভিযোগ, পাল্টা জবাব দাদা অজিত ব্যানার্জিরও। আমি একবার না বহুবার যাই। না, এর মধ্যে আপনি গেছিলেন এবং একই সঙ্গে। আরে আমি তো প্রায়ই যাই। না, অভিযোগটা শুনুন, সে তো জানি। আমাকে ইলেকশন কমিশনার হিসেবে নির্বাচিত করা হয়েছে। আমার ইলেকশন প্রসেসটা কি করে সুন্দর হয়, আমি সেই প্রচেষ্টায় রয়েছি। আমি সবার সঙ্গে কথা বলতে পারি। আমি যখন মাঠে আসি তখন ওর জন্ম হয়নি। দেখলেন ষষ্ঠী বনাম বাবুনের লড়াই? মনে নেই? ষষ্ঠী বনাম বাবুন যেমন লড়ছেন, তেমনি তৃণমূলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যেই লড়াই চলছে। তৃণমূলের এই যে সারা রাজ্য জুড়ে বিভিন্ন লড়াই,
তা নাকি মূলত টাকার দখল, ক্ষমতার দখলের জন্য। আচ্ছা, এই ক্ষমতার দখলের জন্যই তো নির্দিষ্ট করে রাজনীতির লড়াইগুলো হয়। যেমন হুমায়ুন কবির, তিনি এখন অভিষেক ব্যানার্জির হয়ে ব্যাট করছেন। হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূলের বিধায়ক, ব্যাট করছেন অভিষেক ব্যানার্জির হয়ে। এখানেও তো সেই গোষ্ঠী, এখানেও তো সেই শিবির, সকলেই তো এখন প্রকাশ্যে বলছেন, আর কোনো লুকোছাপা নেই। দলের 1 এবং 2 নম্বরের মধ্যে ফারাক, তফাৎ, ফাটল ক্রমেই চওড়া হচ্ছে। তাকে শোকজ করা হলো এই হুমায়ুন কবিরকে, কারণ তিনি অভিষেক ব্যানার্জির হয়ে ব্যাট করলেন এবং এমন কথা বললেন যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে ছোট করা। শোকজ করার পরে তার সিকিউরিটি তুলে নেওয়া হলো, কিন্তু তাতেও হুমায়ুন দমলেন কি? মুখ্যমন্ত্রীর ঘরে বিধানসভায় আজ ডাক পড়েছিল, সেখানে মুখ্যমন্ত্রী তাকে রীতিমতো ধমকেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে যেতেই ধমক খেলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কথাও বললেন, তুমি বড্ড বেশি কথা বলো, এত কথা বলো না তো। আর এই জায়গা থেকেই রাজনৈতিক মহল মনে করছে যে হুমায়ুন কবিরের বিভিন্ন মন্তব্য ঘিরে যেভাবে অস্বস্তিতে পড়তে হচ্ছিল তৃণমূল নেতৃত্বকে, তাতেই রাশ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই হুমায়ুন কবিরকে সামনে পেয়েই ধমক দিলেন তিনি। হুমায়ুন কবির বলেছিলেনটা কি মনে করা যাক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ কোণঠাসা করবে, কোণঠাসা করার চেষ্টা করবে, আর সেটাকে আমরা মেনে নেব। তাদের কোথাও মনে হচ্ছে যে আজকে অভিষেক বাবুকে বা যুবরাজকে খুশি করে রাখতে হবে, সেই কারণে তাদের এই স্টেটমেন্টগুলো মিডিয়ার মাধ্যমে ভাসিয়ে দেওয়া। এই ধরনের কথাবার্তাগুলো একেবারে মানে অবাঞ্ছিত। মুখ্যমন্ত্রীর চারপাশে যারা ক্ষমতা কুস্তিগত করে রাখতে চাইছে, তাদের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকার হবে, আমি চ্যালেঞ্জ করে বলবো। ফ্যামিলির যে ড্রামা, সেই ড্রামা এই মুহূর্তে জমে উঠেছে। চক্রান্তের শিকার হতে পারি, সে আশঙ্কাও আমি করছি, কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি মাথা উঁচু করে বেঁচে আছি। ওই যে বললাম, সবটাই কোনো না কোনো টার্গেটের জন্য দৌড়। দেখুন, বাবুন ব্যানার্জি স্পোর্টসে এগোনোর জন্য ছুটছেন, হুমায়ুন কবির তিনি নম্বর বাড়ানোর জন্য ছুটছেন অভিষেকের কাছে। সবটাই দখল, দখল, ক্ষমতার, টাকার। সৎ সৎ কেউ হতে চায় না, সৎ হওয়ার দাম অনেক, বিরাট। সৎ হলে খেতে পাবেন না, সৎ হলে মাথা গোজার ঠাঁই থাকবে না। ঘটনাটা যদি জানেন, যা দেখাবো, তাহলে সিনেমা মনে হবে। ওই যে পুরনো বাংলা ছবিতে ছিল না, গরিব স্কুল মাস্টার অথচ সৎ, শেষ জীবনটা চোখের জলে কাটতো। মালদার দীপালির জীবনও সেরকম। ছবিটা দেখুন। ইনিও দীপালি, যিনি রাস্তা ঝাড় দিচ্ছেন, রাস্তা পরিষ্কার করছেন। আর প্রথম যার ছবি দেখলেন, তিনিও দীপালি, এই যে প্রধান তৃণমূলের। ইনি এখন রাস্তার ঝাড়ুদার। তৃণমূলের প্রধান ছিলেন এক সময়। কেন হলো এমন দশা? ওর প্রতিবেশীরা বলছেন বরাবর সৎ বলে পরিচিত ছিলেন দীপালি। পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েত 2 বছর সততার সঙ্গে সামলেছেন প্রধান হিসেবে। তারপরে টিকিট পাননি, সততার পুরস্কার। আর এখন খেতে পান না দীপালি। স্বামী ছেড়ে গেছেন, বাবার বাড়িতে থাকতে পারেন না। এলাকার রাঙামাটিয়া জুনিয়র স্কুলে মিড ডে মিলে কাজ নিয়েছেন। এতে দুটো লাভ, স্কুলেই মাথা গোঁজার ঠাঁই, আর মিড ডে মিলে বেঁচে যাওয়া খাবার থেকে কিছু যদি জোটে পেটটা ভরানো যায়। আর না জুটলে 2016-17 সালে 18 সাল পর্যন্ত উনি প্রধান ছিলেন। 1 মাস আগেও দেখা করেছিলাম, তার অবস্থা কিন্তু শোচনীয়। আর এখন দিনমজুরের কাজও করছেন, বাড়ি বা ঘর হয়নি, এটা কিন্তু আমার জানা ছিল না। উনিও আমাকে কিছু বলেননি। এখন আমি চেষ্টা করব তার কীভাবে ঘরটাকে মানে পাওয়ার ব্যবস্থা করতে হবে আর কি। আমার পাড়ারই প্রধান উনি। আচ্ছা, আমার বাড়ির পাশেই উনি অ্যাপ্লাই করেছিলেন ঘরের, কিন্তু ঘর ঢুকে নেই। পরিস্থিতি খারাপ, চায়ের দোকান করেন, ছোটো একটা চায়ের দোকান আছে, আর দিনমজুরের কাজ করেন। আপনি তো বর্তমানে প্রধান, তো তার কি কোনো ব্যবস্থা করে দিবেন ঘর বাড়ি করে? আপনি বলে দিতে হবে, বলে দিয়ে কাজটা যদি হয়ে যায় তো ভালো। শেষ যার কথা শুনলেন তিনি বিজেপি নেতা, এখনকার প্রধান
মানে এখন এই পঞ্চায়েত বিজেপির দখলে, আর তার আগে যার কথা শুনলেন তিনি এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি। আচ্ছা, সুপ্রিমোর কানে দীপালিদের কথা পৌঁছয় না? দীপালি তো চুরি করেননি, এটাই তার অপরাধ। বিপদ বাড়ল কালীঘাটের কাকুর, কারণ ইডি আদালত বলেছে সশরীরে হাজির হতেই হবে আগামীকাল। ঠোঁটকাটা আবার দেখুন আগামীকাল রাত 8টায়। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।